খবর শুনছেন আল্টিমেট সংবাদ চ্যানেল থেকে। আজ জানিয়ে দেব আজকের 30টি বড় গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই দেখে নিন প্রধান সংবাদ শিরোনামগুলো, তারপর থাকছে প্রতিটি খবরের বিস্তারিত। চলুন শুরু করা যাক। 1 জুলাই থেকে বদলে যাচ্ছে 5 বড় নিয়ম। এলপিজি, আধার, ব্যাংকের কার্ড না জানলে বাড়তে পারে খরচ। লাভ হোক বা ল্যান্ড জিহাদ বরদাস্ত করবে না সরকার। ধর্মান্তরণ রুখতেও কঠোর আইন ঘোষণা শুভেন্দু অধিকারীর। অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে হাঁটানোর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের। সোমবার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। পশ্চিমবঙ্গ হতে পারে দেশের চতুর্থ রাজ্য। রক্ষকে ভক্ষক, রাম মন্দিরের চুরি লবকুশের গ্রেপ্তার। ক্যাশবাক্সের চাবির মালিক সহ মন্দিরের 8 কর্মী। অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে হাঁটানোর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের। দ্বিতীয়বার যেন আসতে না হয়, আসলে আপনাদের জন্য ভালো হবে না। পুলিশ ফাঁড়িতে ঢুকে হুঁশিয়ারি শঙ্কর ঘোষের। আসল তৃণমূল কাঁড়া, 21শে জুলাইয়ের আগে ভাগ্য নির্ধারণের ডেডলাইন চূড়ান্ত করলেন স্পিকার। এসআইআর ব্লক ভিত্তিক ট্রাইব্যুনাল গড়ে পর্যাপ্ত সংখ্যায় প্রাক্তন বিচারপতি নিয়োগ করা হোক, সুপ্রিম কোর্টে আর্জি অধীরের। বালিখালে তৃণমূল নেতার বাড়ি বয়ে গিয়ে ডিম বর্ষণ এলাকাবাসীর। দরজায় তালা, নিজেকে ঘরবন্দি করলেন অভিজিৎ। রেশন গ্রাহকদের জন্য খারাপ খবর, প্রতি মাসে আর 35 কেজি চাল গম পাওয়া যাবে না। কলকাতা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ক্যানিং এর তৃণমূল নেতা। থানার সামনে মাথায় ডিম ভাঙল জনতা। ফিরহাদের গ্রেফতারি চেয়ে সুর চড়াচ্ছে কালীঘাট তৃণমূল, বাম কংগ্রেসও। নিরাপত্তার প্রশ্নে কি বিপাকে ঋতব্রতের শিবির। তামান্না খুনে ধৃত বেড়ে 19, ট্রানজিট রিমান্ডে আনা হলো মিনারুলকে। আরও 5 জনের খোঁজে পুলিশ। বাড়ি ভাঙার বজ্র থেকে তৈরি হবে ইট, পরিবেশ দূষণ রোধে অগ্নিমিত্রা বললেন প্রযুক্তি হাতিয়ার। 34 বছর আগে বাবার মৃত্যু, এতদিনে হলো শ্রাদ্ধ। বিজেপি ক্ষমতায় আসার পর প্রতিজ্ঞা পূরণ 2 ছেলের। পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে মার 11 বছরের বালককে নগ্ন করে ভিডিও। জয়নগরের প্রতিবেশীর কাণ্ডে হইচই। বাড়ির প্ল্যানে দুর্নীতি হলো, এফআইআর করুন, পদক্ষেপ করা হবে, জানালেন শুভেন্দু। মা অসুস্থ তবু বেইমানি, 21শে জুলাই নিয়ে মমতার আবেগঘন বার্তায় তোলপাড় তৃণমূল। কলকাতা দেখব মামা, আবদার করেই তারাতলার বহুতলের ছাদে আর ফেরা হলো না মামা ভাগ্নের। মহিলাদের জন্য বড় সুখবর, সরকারি বাসে যাতায়াতে এবার লাগবে পিঙ্ক কার্ড। কিভাবে পাবেন জানুন বিস্তারিত। ইউসিসি আসলে বিজেপির মেরুকরণের হাতিয়ার, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সরব কালীঘাট তৃণমূল। অভিষেকের আত্মসহায়কের বন্ধুকে মাঝরাতে তুলে নিয়ে গেল পুলিশ। কোন থানা কি বৃত্তান্ত জানেই না পরিবার। রাস্তায় হাঁটলে মনে হয় ইসলামাবাদে আছি। মসজিদ থেকে লাউডস্পিকারের আজান দেওয়া নিষিদ্ধ করছে এই দেশ। একই পরিবারের একাধিক মহিলা পাবেন অন্নপূর্ণার টাকা, কি নিয়ম জানালো রাজ্য সরকার। তৃণমূলকে শেষ করার অপারেশন চলছে, আমাদের দমাতে পারবে না, বিজেপিকে বিঁধলেন মহুয়া। দিদিকে ফিরিয়ে দাদাতেও আস্থা, ভবানীপুরে নতুন অফিস খুলে শুভেন্দু বললেন রোজ পরিষেবা পাবেন। যেই হন না কেন আপনি, ছাড়া তো আপনাকে হবে না, স্পষ্ট বার্তা অগ্নিমিত্রার। নিশানায় কে? বেজিংয়ে 108 তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। জুন মাস শেষ হতে চলল, আর মাস ঘুরলেই 1 জুলাই থেকে কার্যকর হতে চলেছে একাধিক গুরুত্বপূর্ণ আর্থিক পরিবর্তন। আধার কার্ড আপডেট থেকে শুরু করে এলপিজি গ্যাসের দাম, এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের নিয়ম, এমনকি সিএনজি পিএনজি ও ব্যাংকের ছুটির তালিকাতেও আসছে পরিবর্তন। এই বদলগুলি সরাসরি প্রভাব ফেলতে পারে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও খরচের উপর। আধার কার্ডের ইমেল আপডেট হবে বিনামূল্যে। ইউআইডিএআই এর নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী যাদের আধার কার্ডে ইমেল আইডি আপডেট করা নেই, তারা 1 জুলাই থেকে আগামী 6 মাস বিনামূল্যে ইমেল আইডি আপডেট করার সুযোগ পাবেন। এই সুবিধা চলবে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। এর আগে আধারে ইমেল আপডেট করতে 75 টাকা ফি দিতে হতো। নতুন সিদ্ধান্তে সেই খরচ বাঁচবে সাধারণ মানুষের। এলপিজি গ্যাসের দামে পরিবর্তনের সম্ভাবনা। প্রতি মাসের প্রথম দিন তেল বিপণন সংস্থাগুলি এলপিজির দাম পর্যালোচনা করে। জুন মাসে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 53.50 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল। এছাড়া 5 কেজির এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছিল। 1 জুলাই থেকে আবারও এলপিজির দামে পরিবর্তন হতে পারে, তবে গৃহস্থালির রান্নার গ্যাসের দাম বাড়বে না, কমবে, তা তেল সংস্থাগুলির ঘোষণার পরই স্পষ্ট হবে। এটিএফ, সিএনজি ও পিএনজির দামেও বদল আসতে পারে। জুলাইয়ের শুরুতে এভিয়েশন, টারবাইন ফুয়েল, সিএনজি এবং পিএনজি দামেও
সংশোধন হতে পারে। গত মাসে এই জ্বালানিগুলির দাম বৃদ্ধি পেয়েছিল, তাই 1 জুলাই নতুন মূল্য ঘোষণা হলে পরিবহন খরচ ও বিমান ভাড়াতেও তার প্রভাব পড়তে পারে। এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের নতুন নিয়ম ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আসছে। 1 জুলাই থেকে ফ্রি ডোমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জ সুবিধা পেতে হলে আগের 3 মাসে অন্তত 60,000 টাকা খরচ করতে হবে। এই নতুন নিয়ম মূলত সেই সব গ্রাহকদের উপর প্রভাব ফেলবে যারা ভ্রমণ সংক্রান্ত সুবিধার জন্য এই ক্রেডিট কার্ড ব্যবহার করেন। জুলাইয়ের 12 দিন ব্যাংক বন্ধ। জুলাইয়ে মাসে বিভিন্ন রাজ্যে উৎসব, আঞ্চলিক ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে 12 দিন ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে 6 দিন থাকবে দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবারের সাপ্তাহিক ছুটি। এছাড়া মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যে স্থানীয় উৎসব উপলক্ষে অতিরিক্ত ছুটি থাকবে। তাই গুরুত্বপূর্ণ ব্যাংকের কাজ থাকলে আগে থেকেই ছুটির তালিকা দেখে নেওয়াই ভালো। কি করবেন? 1 জুলাই থেকে কার্যকর হওয়ায় পরিবর্তনগুলির দিকে নজর রাখা উচিত। আধার আপডেটের বিনামূল্যের সুযোগ আছে লাগান। ক্রেডিট কার্ডের নতুন নিয়ম জেনে নিন এবং ব্যাংকের ছুটির তালিকা দেখে প্রয়োজনীয় কাজ আগেভাগে সেরে ফেলুন। প্রচলিত আইনে জোর করে ধর্মান্তরণের বিরুদ্ধে আইনি ব্যবস্থার সংস্থান থাকলেও ভারতীয় জনতা পার্টি সবসময় বলপূর্বক ধর্মান্তরণের ক্ষেত্রে কড়া পদক্ষেপের পক্ষে। শুক্রবার মুখ্যমন্ত্রীর গলাতেও সেই সুরই শোনা যায়। ধর্মান্তরণ নিয়ে কঠোর আইন আনতে চলেছে এই রাজ্যের সরকার। লাভ জিহাদ এবং ল্যান্ড জিহাদ রুখতেও কঠিন আইন আনবে তারা। শুক্রবার সিটিজেন এম্পাওয়ারমেন্ট ফোরাম নামে একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্র সদনে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন আইন আনার বিষয়ে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই বিজেপি সরকার অভিন্ন দেওয়ানি বিধি বিল আকারে বিধানসভায় পেশ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রচলিত আইনে জোর করে ধর্মান্তরণের বিরুদ্ধে আইনি ব্যবস্থার সংস্থান থাকলে ভারতীয় জনতা পার্টি সবসময় বলপূর্বক ধর্মান্তরণের ক্ষেত্রে কড়া পদক্ষেপের পক্ষে। শুক্রবার মুখ্যমন্ত্রীর গলাতেও সেই সুরই শোনা যায়। এর সঙ্গে তিনি যোগ করেন, লাভ জিহাদ এবং ল্যান্ড জিহাদও বরদাস্ত করা হবে না। বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, গুজরাট এবং উত্তরাখণ্ডে ইতিমধ্যেই চালু হয়েছে ধর্মান্তরণ নিয়ে কঠোর আইন। দুটি আলাদা ধর্মাবলম্বী মানুষের মধ্যে বিষয়ের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই আইনগুলিতে এই রাজ্যেও বিজেপির অভিযোগ, বিয়ের নামে বা ব্যক্তিগত সম্পর্কের আড়ালে পরিকল্পনা মাফিক প্রতারণা করে ধর্মান্তরণ করা হচ্ছে, যা বিজেপি লাভ জিহাদ নামে অভিহিত করে। উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের এই ধর্মান্তরণ সংক্রান্ত আইন শীর্ষ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়ছে। অন্যদিকে অসমেও হিমন্ত বিশ্ব শর্মার সরকার অভিন্ন দেওয়ানি বিধির মধ্যেই দুই আলাদা ধর্মাবলম্বীর বিয়ের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের সংস্থান তৈরি করেছে। ল্যান্ড জিহাদ শব্দটিও ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক প্রচারের অংশ। এ রাজ্যে পরিকল্পিতভাবে কোনো বিশেষ ধর্মাবলম্বী মানুষ জমি কিনে জনবিন্যাস বদল করছে বলে নির্বাচনের প্রচারেই বারবার অভিযোগ তুলেছিল বিজেপি। গুজরাট, অসম সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে দুই ভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে জমি কেনার ক্ষেত্রে সরকারি কড়াকড়ি রয়েছে। মুখ্যমন্ত্রীর ল্যান্ড জিহাদ রুখতে আইন প্রণয়নের ঘোষণা সেই রকম কোনো বিধিনিষেধের ইঙ্গিত বলেই মনে করছেন না আইনজ্ঞরা। শুক্রবারের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ এক প্রধান এক বিধান স্লোগানের কথা মনে করিয়ে দিয়ে নাম না করে নিশানা করেন বিরোধীরা। তিনি বলেন, অপারেশন সিঁদুরে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল বা পহেলগাঁওয়ের আততায়ীদের নিয়ে অনেকে চুপ করেছিলেন। বাংলার মাটি থেকে আর এই ধরনের রাষ্ট্রদ্রোহিতা বরদাস্ত করা হবে না। শুভেন্দু শুক্রবার ঘোষণা করেন, জরুরি অবস্থার সময় এই রাজ্যে যারা গ্রেফতার হয়েছিলেন এবং জেলে যেতে হয়েছিল যাঁদের, তাদেরকে 9 আগস্ট রাজ্য সরকার সম্মাননা প্রদান করবে। কোনো অভিযুক্তকে জনসম্মুখে অপমানজনকভাবে প্রদর্শন করা বা কোমরে দড়ি বেঁধে নিয়ে আইন এবং মানবাধিকারের পরিপন্থী, এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল কলকাতা হাইকোর্ট। ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকে গ্রেফতারের পর কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়ার অভিযোগ ঘিরে দায়ের হওয়া মামলার শুনানিতে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, তদন্ত চললেও কোনোভাবেই অভিযুক্তের মানবাধিকার ক্ষুণ্ণ করা যাবে না। রাজ্যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধের অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেফতারের সময় তাদের কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়ার ছবি প্রকাশ্যে এসেছে। সেই ঘটনাগুলিকে কেন্দ্র করে বিতর্কের মধ্যেই ফলতার প্রাক্তন তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের ক্ষেত্রেও এই ধরনেরই অভিযোগ ওঠে। ফলতার পুনর্নির্বাচনের পর থেকেই বেপাত্তা ছিলেন জাহাঙ্গীর খান। পরে নেপাল সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। এরপর তার স্ত্রী রেজিনা বিবি কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়ে জানতে চান জাহাঙ্গীর খানের বিরুদ্ধে মোট কতগুলি মামলা হয়েছে। পাশাপাশি গ্রেফতারের সময় কোমরে দড়ি বেঁধে প্রকাশ্যে নিয়ে যাওয়ার অভিযোগও আদালতের সামনে তুলে ধরা হয়। শুক্রবার 26শে জুন মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, কোনো অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে জনসম্মুখে ঘোরানো কোনোভাবেই আইনত গ্রহণযোগ্য নয়। আদালত আরও জানায়, তদন্ত বা গ্রেফতারের প্রক্রিয়ায় এমন কোনো পদক্ষেপ করা যাবে না যাতে অভিযুক্তের মানবাধিকার লঙ্ঘিত হয়। এদিন রাজ্যের পক্ষের আইনজীবী আদালতে জানান, অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়ার বিষয় তার কাছে নিশ্চিত তথ্য নেই। তিনি বলেন, বর্তমান সময় কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে
সাহায্যে বিভিন্ন ধরনের ছবি বা ভিডিও তৈরি করা সম্ভব। বিষয়টি নিয়ে পুলিশের থেকে রিপোর্ট সংগ্রহ করার পরই তিনি আদালতে বিস্তারিত বক্তব্য পেশ করবেন। রাজ্যের বক্তব্য শোনার পর বিচারপতি নির্দেশ দেন, জাহাঙ্গীর খানের সঙ্গে এমন কোনো আচরণ করা যাবে না যা তার মৌলিক অধিকার বা মানবাধিকারের পরিপন্থী। আগামী 1 জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এদিকে এই ঘটনার প্রক্রিয়ায় তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, কেউ অপরাধ করে থাকলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হওয়া উচিত, কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে অপমান করা, মারধর করা বা কোমরে দড়ি বেঁধে জনসম্মুখে প্রদর্শন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার দাবি, এই ধরনের ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসা এবং ক্ষমতার প্রদর্শনের প্রবণতা স্পষ্ট হয়ে ওঠে, যা আইনের শাসনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, সোমবার মোট 5টি বিল পেশ করা হবে। তার মধ্যে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি 2026 বিলটি। বৃহস্পতিবার সন্ধ্যা 7টা স্পিকার রথীন্দ্র বসুর ডাকা কার্য বিবরণী কমিটি বৈঠকে বিলটি পেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বিজেপির এক নিশানা, এক বিধান, এক সংবিধানের পথে অগ্রসর হতে চলেছে পশ্চিমবঙ্গ। সোমবার বিধানসভার অধিবেশনে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল পেশ। বিধানসভার সূত্রে খবর, আগামী সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিলটি বিধানসভায় পেশ করবেন। এর ফলে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পথে দেশের চতুর্থ রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের নাম যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, সোমবার মোট 5টি বিল পেশ করা হবে। তার মধ্যে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি 2026 বিল। বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় স্পিকার রথীন্দ্র বসুর ডাকা কার্য বিবরণী কমিটির বৈঠকে বিল পেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরেও কার্য বিবরণী কমিটির এই বৈঠক হয়। এই বৈঠকে প্রশাসনিক ও আইন সংক্রান্ত বিভিন্ন বিল নিয়ে আলোচনা হলেও বিভিন্ন অভিন্ন দেওয়ানি বিধি কোনো আলোচনা হয়নি। বৈঠকে অন্যান্য বিল পেশের সময়সূচি নির্ধারণ করা হয়েছিল, কিন্তু বিকেলের পর পরিস্থিতি পরিবর্তিত হয়। বিকেলে মুখ্যমন্ত্রী বিধানসভায় পৌঁছান। তার উপস্থিতিতে অভিন্ন দেওয়ানি বিধি বিলটি চলতি অধিবেশনে আনার বিষয়ে আলোচনা শুরু হয়। পরে সন্ধ্যার বৈঠকে সিদ্ধান্ত হয়, সোমবারের কর্মসূচির দ্বিতীয় ভাগ এই বিলটি বিধানসভার পেশ করা হবে। বিধানসভার টেবিল অফিস সূত্রে জানা গিয়েছে, বিলটি নিয়ে আলোচনার জন্য 1 ঘন্টার সময় নির্ধারণ করা হয়েছে। এই আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ শাসক ও বিরোধী শিবিরের একাধিক সদস্য। ফলে বিষয়টি নিয়ে বিধানসভায় উত্তপ্ত বিতর্কের সম্ভাবনা রয়েছে। রাম মন্দিরের রক্ষকী ভক্ষক, মন্দিরের অনুদান চুরির অভিযোগে গ্রেফতার করা হলো 8 জনকে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সকলেই মন্দিরের অনুদান গোনার সঙ্গে যুক্ত ছিলেন। এমনকি অনুদান বাক্সের চাবি যার কাছে ছিল সেই টিন্নু যাদবকেও গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, 8 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে অযোধ্যা থেকে। উল্লেখ্য, রাম মন্দির উদ্বোধন হওয়ার পর থেকে বিপুল অঙ্কের অনুদান দিয়েছেন ভক্তরা। সিটের রিপোর্টে উঠে এসেছে, রাম মন্দিরে নগদ প্রণামী জমা পড়েছে 3,500 কোটি টাকারও বেশি। সঙ্গে অগণিত সোনার উপর গয়না। এই ধনরাশির একটা বড় অংশের কোনো হদিশ মিলছে না। নগদ টাকা এবং গয়নার পাশাপাশি মন্দিরের হেফাজত থেকে গায়েব দানে পাওয়া রূপোর তৈরি ভূষুণ্ডির অব্যবস্থার কথা বলা হচ্ছে। সেই সিস্টেমে ঢুকে রয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের লোকেরাই। রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান চম্পত রায় নিজেও কাজ করায়। গ্রেফতার হওয়া 8 জন প্রত্যেকেই যুক্ত ছিলেন মন্দিরের আর্থিক কার্যকলাপে। চম্পতের প্রাক্তন গাড়ি চালক টিন্নুর কাছে থাকতো দান বাক্সের চাবি। মন্দিরে তিনি রীতিমতো ছড়ি ঘোরাতেন বলেই অভিযোগ। অনুদান গোনার ক্ষেত্রেও যথেষ্ট সক্রিয় ছিলেন তিনি। যদিও টিন্নুর দাবি, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। অনুদান গোনার সঙ্গে জড়িত পিতা পুত্র রমাশঙ্কর মিশ্র এবং অনুকল্প মিশ্রকেও গ্রেফতার করা হচ্ছে। রমাশঙ্করের জামাই লবকুশ মিশ্রের বিরুদ্ধে অভিযোগ, চুরি করা অর্থের বখরা করতেন তিনি। তার বাড়ি থেকে বিপুল টাকা মিলছে বলেও অভিযোগ। অবিনাশ শুক্লা নামে মন্দিরের এক কর্মীর অ্যাকাউন্ট থেকে মিলছে 5 লক্ষ টাকা। গ্রেফতার হয়েছেন তিনিও। এছাড়া টাকা গোনায় যুক্ত মনীষ যাদব এখনও পুলিশের জালে। গ্রেফতার হয়েছেন প্রাক্তন ব্যাংককর্মী সুভাষ শ্রীবাস্তব। জাল রসিদ তৈরি অভিযোগে করুণেশ পাণ্ডে গ্রেফতার হয়েছেন। 8 জন গ্রেফতার হয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হুঙ্কার, সনাতন মূল্যবোধ নিয়ে যারা ছেলে খেলা করবে তাদের ছেড়ে কথা বলা হবে না। সিটের রিপোর্টের ভিত্তিতে পদক্ষেপ করবে তার সরকার, জানিয়েছেন যোগী। পূর্বতন তৃণমূল জমানায় শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে বিভিন্ন সময় পুলিশের একগুচ্ছ সিদ্ধান্ত ও ভূমিকার বিরুদ্ধে রাস্তায় নেমে বাদানুবাদে জড়াতে দেখেছে উত্তরবঙ্গ। কিন্তু রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার সম্পূর্ণ ভিন্ন মেজাজে ধরা দিলেন তিনি। এবার আর বিরোধী বিধায়ক হিসেবে প্রতিবাদ নয়, রাজ্যের পর্যটন মন্ত্রী হিসেবে সোজা পুলিশ ফাঁড়িতে ঢুকে মাফেরাজ খতমের দাবিতে পুলিশকে কড়া হুঁশিয়ারি দিলেন শঙ্কর ঘোষ। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার আশিঘর পুলিশ ফাঁড়িতে আচমকা ঢুকে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের উদ্দেশ্যে মন্ত্রীর স্পষ্ট বার্তা, দ্রুত করা ব্যবস্থা নিন, আমাকে যেন দ্বিতীয়বার এখানে আসতে না হয়। আসতে হলে কি হবে তা আমিও জানি না। বিধানসভার বাজেট অধিবেশনে সাঙ্গ করে
সম্প্রতি শিলিগুড়িতে ফিরছেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। শুক্রবার বর্ষার মরশুমে নিজের নির্বাচনী কেন্দ্র ডাবগ্রাম ফুলবাড়ির সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনের বের হন তিনি। বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে আশিঘর এলাকার জমা জল এবং জলযন্ত্রণা নিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনেন মন্ত্রী। কিন্তু এই পরিদর্শন চলাকালীন স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ পৌঁছয় মন্ত্রীর কানে। বাসিন্দারা অভিযোগ করেন, এলাকায় চরম তোলাবাজি ও গুন্ডামির রাজত্ব চলছে। জমি মাফিয়া থেকে শুরু করে বালি মাফিয়াদের দাপটে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। এমনকি ভর দুপুরে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে নানা অসামাজিক কাজকর্ম চললেও আশিঘর ফাঁড়িতে বারবার লিখিত অভিযোগ জানিয়ে কোনো লাভ হয়নি বলে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার তোপ দাগেন স্থানীয়রা। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পরেও এলাকার চেনা ছবির কোনো রকম পরিবর্তন হয়নি শুনেই ক্ষোভে ফেটে পড়েন মন্ত্রী। এরপরেই তিনি সটান হাজির হন স্থানীয় পুলিশ ফাঁড়িতে। আশিঘর পুলিশ ফাঁড়িটি মূলত ভক্তিনগর থানার অধীনস্থ। ফাঁড়িতে পৌঁছেই ভক্তিনগর থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে ডেকে পাঠান পর্যটন মন্ত্রী। পুলিশের ঢিলে ঢালা মনোভাব নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে শঙ্কর ঘোষ। হুঁশিয়ারি দিয়ে বলেন, এলাকার সাধারণ মানুষের যত নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ রয়েছে তা দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। আমি পরিষ্কার বলে যাচ্ছি, আমাকে যেন দ্বিতীয় দিন এই ফাঁড়িতে আসতে না হয়। আসতে হলে কি পরিস্থিতি তৈরি হবে তা কিন্তু আমিও জানি না। পুলিশের একাংশের পুরনো মানসিকতাকে আক্রমণ করে রাজ্যের মন্ত্রী আরও বলেন, ওরা যদি ভেবে থাকেন যে বিগত সরকারের আমলে যেভাবে কাজ করতেন এখনো ঠিক সেইভাবেই পার পেয়ে যাবেন, তবে সেটা আর হবে না। দুর্নীতি এবং অপরাধমূলক কাজকর্মের বিরুদ্ধে আমাদের নতুন সরকারের নীতি অত্যন্ত স্পষ্ট, জিরো টলারেন্স। এই বিষয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও যেমন কড়া নির্দেশ দিয়েছেন, তেমনি দলের রাজ্য সভাপতি শ্রমিক দাও স্পষ্ট বার্তা দিয়েছেন। এলাকা পরিদর্শন শেষে বর্ষাকালীন পরিকাঠামো নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। তিনি জানান, বর্ষার জেরে ডাবগ্রাম এলাকার 2-3টি গুরুত্বপূর্ণ রাস্তার হাল অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। এই বিষয়ে ইতিমধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের আধিকারিকদের সঙ্গে তার বিশদ কথা হয়েছে। তড়িঘড়ি কাজ করার অপকারিতা নিয়ে মন্ত্রী বলেন, এই ভরা বর্ষার মধ্যে তড়িঘড়ি রাস্তা তৈরি করা মানে সরকারি অর্থকে স্রেফ জলে ফেলে দেওয়া। তবে আমরা চেষ্টা করি বর্ষার দাপট কমলে যাতে আগামী দুর্গাপুজোর আগে যুদ্ধকালীন তৎপরতায় এই রাস্তাগুলির কাজ শুরু করা যায়। এর পাশাপাশি এলাকার আইন শৃঙ্খলা, পুলিশ প্রশাসন এবং ট্রাফিক ব্যবস্থার স্থায়ী সমাধানের জন্য কি কি খামতি রয়েছে সেগুলোর খুবই শীঘ্রই খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। কালীঘাটপন্থীরা নাকি অধুনায় এনসিপিআই সাংসদরা। লোকসভায় কারা আসল তৃণমূল, কাদের হাতে থাকবে দলের প্রতীক নির্ধারণ করার দিনক্ষণ চূড়ান্ত করে ফেলেছেন স্পিকার ওম বিড়লা। সূত্রের খবর, সংসদের বাদল অধিবেশনের আগেই তৃণমূলের 2 শিবির এবং একই সঙ্গে শিবসেনার উদ্ভব শিবিরের সাংসদের ভাঙন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবেন স্পিকার। স্পিকারের সচিবালয় সূত্রের খবর, ইতিমধ্যে তৃণমূলের 2 পক্ষের বয়ান তিনি শুনেছেন। একদিকে যেমন কাকলিরা নিজেদের বক্তব্য জানিয়ে এসেছেন স্পিকারকে, অন্যদিকে তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেদের বক্তব্য তুলে ধরেছেন স্পিকারের সামনে। শিবসেনার বিদ্রোহী 6 সাংসদ এবং উদ্ভব ঠাকরে ওই 2 পক্ষের বক্তব্য শুনেছেন। সূত্র বলছে, 2 ক্ষেত্রে শুনানি সম্পন্ন। বাদল অধিবেশন শুরুর আগেই 2টি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেওয়া হবে এবং বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই লোকসভার নতুন আসন বিন্যাস জানিয়ে দেবেন ওম বিড়লা। 20 জুলাই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগে তৃণমূলের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। আসলে তৃণমূলের বিদ্রোহী 20 জন সাংসদ নতুন রাজনৈতিক দল এনসিপিআইতে যোগ দেওয়ার পরে মনে করা হচ্ছিল তৃণমূলের প্রতীক, নাম এবং সম্পত্তির আশা ত্যাগ করেছেন বিদ্রোহীরা। কিন্তু ওই যোগদানের পরও সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, এই দলের পরবর্তী কার্যক্রম কি হবে। তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্ন, সম্পদ, সেগুলো নিয়ে পদক্ষেপ হবে, সেগুলো বিচার্য বিষয়। তবে আমার দীর্ঘ অভিজ্ঞতা বলছে এগুলো সবই আদালতে নিষ্পত্তি হবে। অর্থাৎ প্রতীক এবং দলের সম্পত্তির জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা আদালতে টেনে নিয়ে যাবেন সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন সুদীপ। অন্যদিকে অভিষেকের সাফ দাবি, ওই 20 জন সাংসদ এনসিপিআইতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে তারা সাংসদ থাকার অধিকার হারিয়েছেন। সেই পরিস্থিতিতে স্পিকার কি সিদ্ধান্ত নেন সেদিকে নজর রয়েছে গোটা দেশের রাজনৈতিক মহলের। 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের জন্য ঐতিহাসিকভাবে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সাংগঠনিকভাবেও। ক্ষমতায় থাকাকালীন ওই দিনটিকে প্রতি বছর নিজেদের শক্তি প্রদর্শনের মঞ্চ হিসেবে ব্যবহার করত জোড়াফুল শিবির। কিন্তু এই বছর ক্ষমতা হারাতেই দলের ছন্নছাড়া দশা। কারা নতুন তৃণমূল, কারা আসল তৃণমূল, কারা ঋতব্রতপন্থী, কারা সংসদে বিদ্রোহী এবং সবশেষে কারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে, সব নিয়ে ধোঁয়াশা। এই পরিস্থিতিতে সংসদে স্পিকার কি সিদ্ধান্ত নেন সেটার উপর 21শে জুলাই কি হবে তাও অনেকাংশে নির্ভর করছে। অধীরের বক্তব্য, পশ্চিমবঙ্গে এসআইআর করে প্রায় 27 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। তাদের মধ্যে শুধুমাত্র মুর্শিদাবাদ থেকেই 5 লক্ষ নাম বাদ পড়েছে। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের অধীর চৌধুরীর। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। যাদের নাম বাদ পড়েছে তাদের অনেকেই ইতিমধ্যে ট্রাইব্যুনালে আবেদন করেছেন। মুর্শিদাবাদ বা মালদহের জন্য
আলাদা করে ব্লক ভিত্তিক ট্রাইব্যুনাল গঠন করে আবেদনকারীদের মামলা নিষ্পত্তি করা হোক, এমন দাবি তুলে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। জনস্বার্থ মামলা দায়ের করলেন তিনি। শুধু তাই নয়, ট্রাইব্যুনালে পর্যাপ্ত সংখ্যক অবসরপ্রাপ্ত বিচারপতি নিয়োগের আবেদনও করেছেন অধীরের বক্তব্য, পশ্চিমবঙ্গে এসআইআর করে প্রায় 27 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। তাদের মধ্যে শুধুমাত্র মুর্শিদাবাদ থেকেই 5 লক্ষ নাম বাদ পড়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতিরা বাদ যাওয়া ভোটারদের নথি নিষ্পত্তি করার দায়িত্বে রয়েছেন। অধীরের দাবি, মুর্শিদাবাদের জন্য মাত্র 2টি ট্রাইব্যুনাল, ফলে দিনে 30 থেকে 50 জনের বেশি ভোটারের মামলা ক্ষতি দেখা সম্ভব হচ্ছে না। যদি এই গতিতে কাজ হয়, তবে ট্রাইব্যুনালে আবেদনকারী মুর্শিদাবাদের ভোটারদের নথি নিষ্পত্তি করতে 4 থেকে 5 বছর সময় লেগে যেতে পারে। কংগ্রেস নেতা মনে করেন এই কাজে গতি আনা প্রয়োজন। কংগ্রেস নেতার দাবি, এসআইআরে নাম বাদ যাওয়ার অনেক মানুষ সরকারি এবং সামাজিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, যা কাম্য নয়। সুপ্রিম কোর্টের কাছে অধীরের আবেদন, মামলার চাপ সামাল দিতে পর্যাপ্ত সংখ্যক কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতি নিয়োগ করা হোক। একই সঙ্গে তার দাবি, শুনানিতে নিষ্পত্তি হয়ে যাওয়া আবেদনকারীদের রায়ের কপি যাতে সকলে দেখতে পান, তার জন্য তৈরি করা হোক একটি ডিজিটাল পোর্টাল। উল্লেখ্য, এসআইআর নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন। শেষ শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল মনোভাই পাঞ্চলের বেঞ্চে রায় জানিয়েছে, স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার ক্ষমতা কমিশনের রয়েছে। তারা ভোটার তালিকা যাচাই করতে পারে। অবৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার মধ্যে কোনো অন্যায় নেই।